তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু সব কিছু রেডি। এই যে গোপ্রো চার্জ হচ্ছে, এখানে আছে এটা আমলকির বোতল, হেডফোন, এখানে আছে চাল ভাজা, এখানে বেশ কিছু জামা কাপড় আছে, আর এখানে বেশ কিছু জামা কাপড় আছে। তার সঙ্গে আছে ক্যাম্পিং স্টোভ, কেটলি, সানগ্লাস, তার সাথে এখানে আছে গ্যাস, রেইনকোট, একটা পাতনি, জলের গ্লাস, হেলমেট, আর এখানে কিন্তু আরেকটা ব্যাগ পুরো গোছানো কমপ্লিট, শুধু এই ব্যাগটা বাকি আছে। তো চলো একদম গোপ্রোর সাথে দেখা হচ্ছে। আপাতত এই ঘাঁটা রুমে তোমাদের এটুকুই দেখাতে পেরেছি, এর বেশি দেখাতে পারছি না। তো চলো তোমাদের সঙ্গে গোপ্রোতে দেখা হচ্ছে। বন্ধুরা গাড়ি কিন্তু কোল্ড স্টার্ট কমপ্লিট, আর এটা ফার্স্টবার ইউজ করলাম অনেক দিন পরে, এটা সেকেন্ড টাইম। অরুণাচল যাওয়ার আগে একবার ইউজ করেছি, জানি না মাইলেজ বেশি দেবে কি না, বলে সবাই, রিভিউ দেখলাম তাই ইউজ করলাম মতুলের পেট্রোল শুটার। তো চলো দেখা যাক কেমন কি পারফরমেন্স দেয়। আর এদিকে মোটামুটি গাড়ি কোল্ড স্টার্ট কমপ্লিট। হ্যাঁ, চার্জারের এই পয়েন্টটা আমি পকেটে নিয়ে নিচ্ছি, কারণ যদি গোপ্রো বা এই মোবাইলটার যদি চার্জ শেষ হয়ে যায় তো পাওয়ার ব্যাঙ্ক দিয়ে দেব। আর এটাকে আমি নিয়ে নিচ্ছি এই সাইডে। চলো ওকে, চলো চলো রাস্তায় গিয়ে কথা বলছি, তাহলে টাটা। ওইটা পাশে দাও বাবা, ওই পাশে দাও। পাশে থাক, অসুবিধা নেই। আসি তাহলে, ও আসি বাবা, আসি তাহলে। হ্যাঁ চলো আসি তাহলে, অজিমা আসি গো, রাধে রাধে। চলো দেখা যাক সব ঠিকঠাক হয় কিনা। আমি কিন্তু এখন চলে এসেছি তথাগতর বাড়িতে, ওর বাইকে কিন্তু সব লাগেজ বাঁধতে হবে। তাড়াতাড়ি আয়, ওই তো নিচে। আরে লাগেজ পুরো বাঁধতে হবে, তাড়াতাড়ি নিচে নেমে, আর উপরে গিয়ে কী করবো। আমাদের আরও একজন কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, পাথর থেকে যে আসছে আমাদের ভাই কোথায়, পেট্রোল পাম্পে ওই যে দাঁড়িয়ে আছে। তো ওই তো ভাই, আমরা এখন চলে এসেছি হটুগঞ্জের কাছে। আর হটুগঞ্জ থেকে আমরা নেব ডান দিক, কারণ আমরা ডায়মন্ড হয়ে বেহালা হয়ে যেতে পারতাম মা ফ্লাইওভার হয়ে, কিন্তু জানি না এখন বেহালা বা কলকাতার কি পরিস্থিতি, অর্থাৎ জল জমে আছে কিনা, কারণ কাল অবধি কলকাতায় বৃষ্টি হয়েছে প্রচুর। আমাদের একজনের লুকিং গ্লাস ঢিলে হয়ে গেছে, মানে রয়্যাল এনফিল্ডের। তো এখান থেকে ভাবছি ওর লুকিং গ্লাসটা একটু টাইট করে নেবো, এখানে দাঁড়িয়ে যায়। ওরা আসুক, দেখি লুকিং গ্লাসটা টাইট করে নিই। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি কামালগাজী বাইপাসের যে রাস্তা, ইএম বাইপাসের যে রাস্তাটা, সেখানে চলে এসেছি। আমরা কিন্তু এখন চলে এসেছি সল্টলেক পেরিয়ে, সল্টলেক যে স্টেডিয়াম আছে, স্টেডিয়াম মোড় পেরিয়ে চলে এসেছি। ডালখোলা দেখাচ্ছে 425। ভাই সিঙ্গেল লেনের যে রাস্তাটা, একে সরু, তার উপরে রাস্তায় গাড্ডা ভর্তি, মানে বিভৎস টাইপের বাজে রাস্তা। ও এই যে রাস্তা আর ভাল লাগছে না। আমাদের যে রনিন নিয়ে আসছিল সে একদম পিছনে পড়ে গেছে। আমাদের চলে এসছে রুটি, তার সাথে চানা মশলা, আর ভাগ করে দিচ্ছে এই যে। তো চলো, পেঁয়াজ দিয়েছে, আর এই যে নায়ক খালি ভুল করে সামনের দিকে পিছনের দিকে বেরিয়ে যাচ্ছে। আর এই খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়েছি আবার আমাদের যাত্রার উদ্দেশ্যে। আর কিছুক্ষণ আসার পরেই আমরা কিন্তু খারাপ রাস্তা ছেড়ে দিয়ে একদম 2 লেন হাইওয়েতে উঠে পড়েছি, অর্থাৎ এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে।
বেশ কিছু জায়গায় ডাইভারশন থাকলেও রাস্তা কিন্তু খুবই ভালো ছিল, কারণ এই কিছু কিছু জায়গা বাজার এলাকা বলে একটু ছোটোখাটো ডাইভারশানগুলো দিয়ে রেখেছে, বাট তারপরে রাস্তা দারুণ। আর অনেকটা চালানোর পর আমরা কিন্তু চলে এসেছি মোরগ্রাম, অর্থাৎ মোরগ্রামের যে রাস্তাটা এই যে দেখো সামনে, যেখান দিয়ে আমরা কিন্তু বর্ধমান হয়ে যে রাস্তাটা আসছে NH2 হয়ে এই মোরগ্রাম দিয়ে আমরা কিন্তু উঠি। বহুবার এই রাস্তা দিয়ে এসেছি, মানে প্রায় 7-8 বার। এই যে গাড়িগুলো আসছে দেখো, এই যে বাম দিক থেকে যে রাস্তাটা, এই দিক থেকে কিন্তু আমরা এসে এই যে দেখা যাচ্ছে বোর্ডটা, এই দিক থেকে আমরা এসে কিন্তু এই যে রাস্তা যাচ্ছি সেম রাস্তাতেই যাই, কিন্তু ওই দিক থেকে আসি। আর আমরা যাওয়ার সময় ভাবছি ওই রাস্তাটাই নেব। আর এই দেখো এখানে এই যে একটা গাড্ডা ছিল, যে গাড্ডাটায় পড়ে আমার হ্যান্ডেল কিন্তু বেঁকে গেছে। এই যে অ্যালেন কিগুলো আছে এখানে, আর এই লুকিং গ্লাস আমার উপরের দিকে উঠে গেছে, আমাকে উঠে উঠে দেখতে হচ্ছে যে পিছনে কে আসছে। আর ওই অ্যালেন কিগুলোর জন্য আমার কিন্তু প্রবলেম হয়ে গেছে, অর্থাৎ অ্যালেন কি বোধহয় ঢিলা ছিল, যে কারণে কিন্তু আমার লুকিং গ্লাসগুলো অর্থাৎ হ্যান্ডেলটা একটু ঘুরে গেছে জাস্ট। এবারে আমাকে এটাকে কিন্তু ঠিক করতে হবে, যার জন্য আমি কিন্তু দেখতে পাচ্ছি না, আমাকে উঠে উঠে দেখতে হচ্ছে পিছনে কে আসছে। এখন আছি বহরমপুর ফারাক্কা হাইওয়েতে। ফারাক্কা এখান থেকে 49 কিলোমিটার। আর এই যে গাড়িগুলো এখানে রাখা আছে, আর একটা গাড্ডা ছিল, এই যে 3জন। গাড্ডাটা কেমন ছিল মানে সে মানে বলার মতো কোনো ভাষা নেই। আমি দেখলাম মানুষ 3 ফুট উঠে গেল, 3-4 ফুট। ভাই আমি ঠিক এতটা উপরে নেমে উঠে আবার নেমে এসেছি, মানে ট্যাক্স দেওয়া হয় কি জন্য? টাকা দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি ভাই, NH এর উপরে এভাবে উচিত না, এটা মানে পুরো ফ্রড করা আমাদের সঙ্গে। আমার হ্যান্ডেল ঘুরে গেছে কিছুটা, এবারে অ্যালেন কি দিয়ে আমি নামাবো হ্যান্ডেলটা, কারণ ডবল ছিলাম তো, অনেকটা ঝাঁকুনিতে হ্যান্ডেল ঘুরে গেছে। তো দেখি গিয়ে হ্যান্ডেলটা নামাবো, চলো হ্যান্ডেল নামাই, তারপরে গোপ্রোর সাথে দেখা হচ্ছে। আর প্রচুর পিপাসা পেয়েছিল, তাই কিনলে নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটা থামস আপ। ঠিক আছে, ওকে ওকে, তো চলো। গ্যারেজ খুঁজতে খুঁজতে বেশ খানিকটা চলে এসেছি, আর এখানে এসে পেয়ে গেছি একটা ভাইয়ের গ্যারেজ। তো এই গ্যারেজে এই ভাইকে ডাকলাম, এই ভাইকে বললাম যে এরকম একটা এত বড় গাড্ডা। তো ভাই বললো যে ডান সাইডে বেশিরভাগ গাড্ডাগুলো রয়েছে। তো অ্যালেন কি দিয়ে আমার এই হ্যান্ডেলটা একটু মেজারমেন্ট করে দিচ্ছে, আমাকে দেখতে বলছে। যদিও হ্যান্ডেলটা ঠিকঠাক মেজারমেন্ট মানে এখানে করাটা মানে ঠিকঠাক হবে না, কারণ রাস্তায় যতক্ষণ না উঠছি হ্যান্ডেল কিন্তু এইভাবে নিচু জায়গায় মেজারমেন্ট হয় না, চালিয়ে দেখে বুঝতে হয়, কারণ চালানোর সময় পোশ্চার আলাদা থাকে আর নর্মাল বসে কিন্তু পোশ্চার আলাদা থাকে। তাও ভাইকে বললাম যে তুমি মোটামুটি করে দাও যাতে দেখা যায়, কোনো চাপ নেই, লুকিং গ্লাসটা আমি ঠিকঠাক করে নিচ্ছি। এই ভাইকে জিজ্ঞেস করলাম এখানে কত দূর ফারাক্কা, এরপরে তো বললাম যে কত টাকা, তো 10 টাকাই নিল, ঠিক আছে। তো সামান্য একটুখানি কাজ ছিল, তো ভাই ঠিকঠাকই দাম নিয়েছে। তো চলো, আর এবারে চলে এসেছি ফারাক্কা ব্রিজের উপর। আর এই ফারাক্কা ব্রিজে আমি যতবার এসেছি মানে 99% বার এই ট্রেনকে আমরা পাশে পেয়েছি। তো ট্রেনে বেশ কিছুজন ছিল, ছোট বড় অনেকেই টাটা দিচ্ছে, তো আমি তাদের সঙ্গে পড়ে টাটা দিচ্ছিলাম। আর এই আমাদের একজন দেখো উপর দিয়ে পাকাও মেরে কিন্তু যাচ্ছে। উপর দিয়ে যাওয়ার সময় রাস্তাটা সরু, আর কিছু কিছু জায়গায় পুলিশের চেক যে ঘরগুলো আছে সেগুলো আছে, যে জন্য কিন্তু ওখান দিয়ে পাস কাটানোর সময় স্যাডেল ব্যাগ যেটা আছে সেটা লেগে যাওয়ার একটা চান্স রয়েছে। তো যে কারণে আমি কিন্তু উপরটা নিয়ে নিই। তো এবারে এই ফারাক্কার এই জ্যামটা, এটা পেরোনো একটা খুব বড় ব্যাপার, কারণ এতক্ষণ কিন্তু আমি লরির জ্যামে ছিলাম, যেটা আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ আমার গোপ্রো অফ হয়ে গেছিলো। তো আমি তোমাদের সেজন্য দেখাতে পারিনি। ভালোই রকম জ্যাম ছিল, মানে বীভৎস জ্যাম। তো সেই জামটা কাটাতেই প্রায় নাই করে হলেও আধা ঘন্টা 45 মিনিট লেগে গেছে। আর সেই জামের পরে এই ফারাক্কা ব্রিজটা অতিক্রম করব আমরা, আর তারপরে আমাদের খেতে হবে, কারণ এখন বেজে গেছে প্রায় 4টের কাছাকাছি। আর এই জামটামের জন্য কিন্তু কোথাও আর খেতে দাঁড়ায়নি। আমরা বলছি যে চলো সবাই মিলে ফারাক্কা ক্রস করে তারপরে আমরা দাঁড়াবো লাঞ্চ করার জন্য। আর লাঞ্চ ব্রেকটা অনেকটা পরেই হয়ে গেছে, কিন্তু কিছু করার ছিল না। কিছু কিছু জায়গা, কিছু কিছু সিচুয়েশান রাইডিংয়ের সময় এমন হয়ে যায় যে যেটা আমরা ভেবে আসি সেটা কিন্তু হয়ে ওঠে না। এই প্রবল জাম কাটিয়ে আমরা চলে এসেছি ব্রিজের পরে 100 মাইলস বলে একটা ধাবাতে। আর এই ধাবাতে এসে ফার্স্টে বাইকগুলো পার্ক করে নিয়েছি, আর এই যে খাটিয়া মতো আছে এখানে কিন্তু আমরা জ্যাকেট ট্যাকেটগুলো খুলে রেখেছি। আর চলো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি এই জায়গাটা। এই যে সামনে দেখতে পাচ্ছ এই জায়গাটায় কিন্তু ব্রিজ শেষ হয়েছে, আর একটা টোল গেট আছে, আর তারপরেই এই যে বাম সাইডে পড়বে শিলিগুড়ি যাওয়ার পথে 100 মাইলস। তো এখানে মেনলি আমরা আগে জিজ্ঞেস করে নিয়েছি যে এত মানে বেলা হয়ে গেছে, প্রায় 4:30 বেজে গেছে, তো এখানে লাঞ্চ পাওয়া যাবে কি না। তো এরা বললো যে হ্যাঁ পাওয়া যাবে, তো আমরা সেজন্য এখানে দাঁড়ালাম। তো নুন লেবু লঙ্কা দিয়ে শুরু হয়ে গেছে,
এখানে আছে মিক্স ভেজ, তার সাথে আছে চিকেন, তার সাথে দুটো রাইস, বাসমতি রাইস। ওই যে চলে আসছে রুটি, বাটার রুটি, তার সাথে মিক্স ভেজ আর চিকেন আর ভাত। অ্যাকচুয়ালি সবাই তো খিদে পেয়েছে, সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া সত্যি খুবই ভালো ছিল। এখন জোয়ান খাচ্ছি, তো এখন মুখে জোয়ান আছে। যাই হোক, খাওয়া দাওয়া সত্যি খুবই ভালো ছিল। আর মানে খাওয়া দাওয়ার যে কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভালো ছিল এবং দামও ঠিকঠাক ছিল। কি কেমন খাওয়া দাওয়া কেমন হয়েছে? খাওয়া খুব দারুণ ছিল। 100 মাইল সত্যি হেভি দারুণ। একদম পুরো ফারাক্কা ব্রিজ ক্রস করার পরে যে টোল গেট, তারপরেই জাস্ট বাম দিকে আছে। তো তোমরা চাইলে আসতে পারো। হ্যাঁ, তো চলো এবারে গোপ্রোর সাথে দেখা হচ্ছে। সন্ধ্যে হয়ে গেছে, এবার লাইটের খেলা। দেখা যাক রাস্তায় কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। চলো, খাওয়া দাওয়া শেষ, বেশ খানিকটা চলে এসেছি। আর সন্ধ্যে নেমে গেছে, রাস্তায় দেখতে পাচ্ছ তোমরা। সন্ধ্যে নামার পরে কিন্তু আমরা ফগ লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি। আর ফগ লাইট যতই জ্বালাই, অন্ধকার রাস্তায় কিন্তু এই লাইটও কম পড়ে যায়। আর রায়গঞ্জ যখন পেরোচ্ছি আমরা, তখন কিন্তু আমাদের ঠান্ডা একটু বেশি লাগতে শুরু করেছে বাইক চালানোর সময়। আর সবাই মোটামুটি ফগ লাইট জ্বেলেই চলছি, কারণ রাস্তা এতটাই অন্ধকার ছিল যে এই আলোয় দেখা যাচ্ছিল না। রাস্তা দেখো বন্ধুরা, রাস্তা দেখো, এই না হলে রাস্তা কি লাগছে, দারুণ দারুণ দারুণ, মানে চাবুক লাগছে। কাশ हमारे वहाँ ऐसा होता। বন্ধুরা, এই লাইটগুলো দেখো, পুরো আমাদের ইন্ডিয়ার যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগের মতন করে। তো আমাদের ভাইয়ের এই গিট্টিটা একটু নল ছিল এক সাইডে। তো আমি বলেছিলাম যে কিছু হবে না, কোথাও গ্যারেজ দেখিয়ে নেবো, যেখান থেকে অ্যালেন কি দিয়ে এটা টাইট দিয়ে নেবো। কিন্তু কিছু করার নেই, ভাইয়ের এই গিট্টিটা পড়ে গেছে। আর ওদিকে তাকাতে তাকাতে ভাই ততক্ষণ আমার তেল দেখো কতটা দিয়ে দিয়েছে, একদম পুরো ভর্তি করে দিয়েছে। তো মানে এরকম অ্যাকচুয়ালি কেউ তেল ভরো না তোমরা, এটাই আমি সাজেস্ট করবো। একদম মুখ পর্যন্ত একটু ফাঁকা রাখতে হয়। তো আমি ওর সঙ্গে গল্প করছিলাম, ততক্ষণে এই ভাই আমাকে ভরে দিয়েছে এতটাই বাঁশ আর কি। যাই হোক, চলো। তেল ভরার পর একটা চা ব্রেক নেব বলে বেশ খানিকটা চলে এলাম। আর এখানে এসেই আমরা কিন্তু ডালখোলা রোডটা জাস্ট শেষ করব। এবং এই যে ফ্লাইওভারটা আছে, এটা কিন্তু পূর্ণিয়া রোড, অর্থাৎ পূর্ণিয়া যে এক্সপ্রেসওয়ে আছে সেই রোডটা এই ফ্লাইওভার, অর্থাৎ এই উপর দিয়ে যাচ্ছে। আর আমরা সোজা গিয়ে নিয়ে নেব ডান দিক। আর এই ডান দিক নিলে একদম নাক বরাবর চলে যাচ্ছে শিলিগুড়ি, অর্থাৎ কিষানগঞ্জ হয়ে আমাদের ইসলামপুর হয়ে শিলিগুড়ি চলে যাচ্ছে। তো এই ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা কিন্তু নিয়ে নিয়েছি। আর এই দেখো বন্ধুরা, এই যে ব্রিজটা দেখছো, ফ্লাইওভারটা, এটা দারুণ। এটা পুরো কানপুরে আমরা যখন লাদাখ যাই সেরকম একটা ফ্লাইওভার ছিল। আর এই ফ্লাইওভারটা আমাদের যে কিষানগঞ্জের রাস্তা, কিষানগঞ্জটাকে পুরো বাইপাস করে দিচ্ছে উপর থেকে। তো এই ফ্লাইওভারটা বীভৎস সুন্দর ছিল। যেরকম লাইট সুন্দর, সেরকম রাস্তা সুন্দর, সেরকম চওড়া। আর রাস্তার মধ্যে কোনো রকম গাড্ডা বা কিছুই ছিল না। তো এর মধ্যে দিয়ে এই রাত্রেবেলা লাইটের মধ্যে চালাতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো সেই জন্য খুব মজার সহকারে আমরা সবাই মিলে কিন্তু এই রোড দিয়ে চালিয়ে যাচ্ছিলাম। কিষানগঞ্জ ফ্লাইওভার জাস্ট শেষ করছি, আর তারপরেই শুরু হয়ে গেছে কিন্তু খারাপ রাস্তা। অর্থাৎ বেশ খানিকটা ভালো, বেশ খানিকটা খারাপ, এরকম ছোট ছোট গাড্ডা আর পটহোল কিন্তু ভর্তি। আর রাস্তার বেশিরভাগ ডান সাইডেই গাড্ডাগুলো। আর এই গাড্ডাগুলো এতটাই মানে নিচু টাইপ যে খুব বেশি খোদল না হওয়ার জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি না দূর থেকে। আগে এসে যে হোটেলটাতে আমরা প্রায় থাকি, তো সেই হোটেলটার অ্যাড্রেস দিয়েছি। তো তার সামনে একটু গেলে কিছুটা আরও হোটেল আছে। তো চলো দেখি কোন হোটেলটা ভালো হয়, সেই হোটেলেই থাকবো।
রুম আছে? বলছি দাদা রুম হবে? কয়জন আছে? 5 জন। 5 জন হয়ে যাবে। 2টো রুম। 2টো রুম লাগবে না? হুম। হ্যাঁ 2টো হয়ে যাবে, একটা নিলেও হয়ে যাবে। এসি এসি তো? 2টোর মধ্যে একটা 105 কেজি আছে? না না 102 দিয়ে দাও। না 105 কেজি আছে নাকি? আমরা কয়জন? 5 5 জন। জন, 3 জন 105 কেজি ওই তো, দাও। মানে 3 জন আর একটা ডাবল যা হুম, রুম দেখে নেন। দেখে নেব। একটা সিভিল বেড আছে 3 জন, ট্রিপল বেড এক্সট্রা নেই বেড? আর একটা extra ডাবল বেড আছে। আচ্ছা আচ্ছা। এটা সিভিল বেড। ওকে। দেখেন রুমটাকে আর দেখলে দেখেন না। একটা রুম উপরে ফ্লোর হবে, একটা নিচে ফ্লোর হবে। মানে একটা ফ্লোরের ডিফারেন্স তো? আর একটা ফ্লোর হবে। আচ্ছা আচ্ছা। মানে বলতো যেহেতু এক ফ্লোর হচ্ছে না। 1 মিনিট ডেকে নি। হ্যাঁ দেখেন দেখেন। তো বন্ধুরা আমরা চলে এসেছি ইসলামপুর, আর ইসলামপুরে এসে হোটেল নিয়ে নিয়েছি, নতুন একটা হোটেল। এই হোটেলটা এর আগে থাকিনি, এর আগে থেকেছিলাম যুবরাজ, তোমরা দেখেছো। তো এটা নতুন একটা হোটেল, হোটেলটার নামটা আমার এই মুহূর্তে খেয়াল নেই, কালকে দেখাবো। তো হোটেলের নাম মোনালিসা। তো যাই হোক, তো এখানে এসে বাইরে থেকে খাবার অর্ডার করেছি, কারণ এদের লজিংটা আছে, ফুডিংটা নেই। তো বাইরে থেকে রুটি আর তড়কা চিকেন নিয়ে এসেছি। তো দেখো, আর এই যে রুটি তড়কা, আর এখানে আছে চিকেন। আচ্ছা আমি কি দিয়ে দেবো? তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই এন্ড করছি, কারণ আর এনার্জি নেই, অনেকটাই এনার্জি লস হয়ে গেছে, কারণ অনেকটা টাইম চলে গেছে। তো চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড রাইড সেফ। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে পাহাড়ে গিয়ে।